আক্রমণ পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা। ইরানের ড্রোন হামলায় সৌদি আরামকো তেল শোধনাগার বন্ধ। তেহরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বোমা ফেলেছে যৌথ বাহিনী। খামেনি হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। কুয়েত বাহরাইনে বাংলাদেশি নিহতের ঘটনায় উদ্বেগ, চরম আতঙ্কে প্রবাসীরা। সকাল 7টা সাড়ে 7টা বাজে একটা বোমা বিস্ফোরিত হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। বিরাট শব্দ করতেছে, আমরা আতঙ্কের জন্য রুম থেকে দৌড়ে বাইরে আসছি। আতঙ্কের ভিতরেই, কারণ কিছুক্ষণ পর পরে এরকম বিকট শব্দ আসতেছে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের জন্য নাম চেয়েছে সরকারি দল। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে জানালেন সালাউদ্দিন আহমদ। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। ঢাকার গণপরিবহন আধুনিকায়নে বিশেষজ্ঞ মত নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমাম মুয়াজ্জিন সহ 5,000 ধর্মীয় গুরু পাচ্ছেন সম্মানী ভাতা। সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত 2। মুন্সিগঞ্জে বাজারের টেন্ডার নিয়ে নিজেদের মধ্যে সংঘাত। আমদানি রফতানির নিষেধাজ্ঞা তুলে নিতে বাণিজ্য মন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনারের বৈঠক। জনগণ কেন্দ্রিক সহযোগিতা বাড়াতে চায় দিল্লি। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছেন। তাই ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তার 6 মিত্র দেশকে দাঁত ভাঙা জবাব দিয়ে যাচ্ছে ইরান। অপারেশন ফতেহ খাইবারের তৃতীয় দিনে 200-রও বেশি মিসাইল ছুড়েছে আইআরজিসি। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার। কুয়েত 3টি মার্কিন F-15 ফাইটার জেট বিধ্বস্ত হলেও যুক্তরাষ্ট্রের দাবি ভুলক্রমে নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হয়েছে সেগুলো। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও অব্যাহত রয়েছে হামলা। চলছে আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার রাস তানুরা। সোমবার বিশ্বের অন্যতম প্রধান এই শোধনাগারে হামলা চালায় ইরান। আছড়ে পড়ে একের পর এক ড্রোন। বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে রিফাইনারির বিভিন্ন স্থানে। দৈনিক 65 লাখ ব্যারেল তেল উৎপাদিত হয় এই শোধনাগারে। বিশ্বের মোট জ্বালানির 7% সরবরাহ করা হয় রাস তানুরা থেকে। এর কিছুক্ষণ পরই কাতারের শিল্পনগরী রাস লাফানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় আইআরজিসি। 2টি ড্রোন আঘাত হানে স্থাপনায়। এছাড়াও হরমুজ প্রণালীতে ওমান উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তেহরান। শুধু ভূমিতেই নয়, সোমবার দিনজুড়ে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কঠোর আঘাত হানে ইরান। মিসাইল হামলায় কুয়েতে বিধ্বস্ত হয়েছে 3টি মার্কিন F-15 ফাইটার জেট। নিরাপদে যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় 6 পাইলট। যদিও ওয়াশিংটনের দাবি ভুলক্রমে কুয়েতের ছোড়া মিসাইলেই বিধ্বস্ত হয়েছে আকাশযানগুলো। অপারেশন ফতে খাইবারের তৃতীয় দিনে তেল আবিব সহ ইসরায়েলের কৌশলগত বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 10 দফায় মিসাইল ছুড়েছে আইআরজিসি। এর মধ্যে 24 ঘণ্টাতেই ছোড়া হয়েছে 200-র বেশি। হাইফা, জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় দেখা মিলছে এমন ধ্বংসযজ্ঞের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ক্ষয়ক্ষতি আর প্রাণহানির তথ্য গোপনের চেষ্টা করছে নেতানিয়াহু প্রশাসন। মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে ইরান। ছুড়েছে 1.5 শতাধিক মিসাইল আর 2 শতাধিক ড্রোন। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ এই মিত্র সবার আগে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে। অন্যদিকে ইউএইর আল দাফরা এয়ারবেজে রয়েছে মার্কিন F-35 যুদ্ধবিমান, যা ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির কেন্দ্র বাহরাইনে 60টি মিসাইল ও 34টি ড্রোন ছুড়েছে ইরান। সেখানে থাকা যুক্তরাষ্ট্রে 5ম নৌবহরের শক্তিশালী রাডার সিস্টেম ধ্বংস করেছে তেহরান। এছাড়াও আইআরজিসির হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েতের আলী আল সালেম মার্কিন ঘাঁটি। অনিক রহমান, যমুনা নিউজ। ইরান জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বাহিনী। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে রাজধানী তেহরান। অভিযানের টার্গেট রাষ্ট্রীয় টেলিভিশন, পুলিশ স্টেশন সহ
বহু সামরিক স্থাপনা। হামলার শিকার আবাসিক এলাকা, এমনকি হাসপাতালও। রাজধানীর নীলুফার স্কয়ারে চালানো হামলায় নিহত হয়েছে ২০ জনের বেশি। যৌথ অভিযানে এখন পর্যন্ত ৫৫০ ইরানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট। ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে চলছে একের পর এক বিস্ফোরণ। মুহুর্মুহু হামলা আর তীব্র শব্দে কেঁপে উঠছে চারপাশ। রোববার রাতে তেহরানের পূর্বাঞ্চলে চলে ধ্বংসযজ্ঞ। এর আগে সন্ধ্যায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের কার্যালয় লক্ষ্য করে চালানো হয় ব্যাপক হামলা। ক্ষতিগ্রস্ত হয় ভবনের কিছু অংশ। আকস্মিক বিস্ফোরণে বন্ধ হয়ে যায় IRIB-র সম্প্রচার। টার্গেট করা হয় রাজধানীর আবাসিক এলাকাও। বিমান হামলার টার্গেট হয় গান্ধী হাসপাতাল, যেখানে ছিল অনেক নবজাতক শিশুও। হামলার পর হুড়োহুড়ি করে রোগীদের সরিয়ে নেয় তাদের স্বজন ও স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালেও হয় ব্যাপক ক্ষয়ক্ষতি। রাতভর হামলা চলে তেহরান ও এর আশেপাশের এলাকায়। এছাড়াও আক্রমণ চালানো হয় ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নৌঘাঁটি লক্ষ্য করে। নৌবাহিনীর সদর দফতর ও একাধিক যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ওয়াশিংটনের। মার্কিন সেনাবাহিনী জানায়, শনিবার শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ১,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ডক্টর জালালউদ্দিন শিকদার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। মধ্যপ্রাচ্য জুড়ে যে যুদ্ধাবস্থা চলছে, কি মনে হচ্ছে আপনার কাছে? এই যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি স্যার। ধন্যবাদ। আসলে এই যুদ্ধটা আগামী ৩ দিন পর্যন্ত, যেটা আমরা বিভিন্ন অ্যানালাইসিসদের কাছ থেকে যা পাচ্ছি খবরাখবর, যেগুলো পরে যেটা বুঝতে পারছি, আগামী ৩ দিন হচ্ছে খুব ক্রুশিয়াল সময়। এই ৩ দিন আপনার সিদ্ধান্তটা হবে যুদ্ধটা কি প্রলং করবে নাকি যুদ্ধটা থামবে। অলরেডি আপনি জানেন যে চায়না এবং রাশিয়া অলরেডি একটা ইন্টারফেয়ার করার চেষ্টা করছে যুদ্ধটা থামানোর জন্য, এরকম নিউজও আসছে। কিন্তু এটা যদি ৩ দিনের ভিতরে যদি এই যুদ্ধটা যদি না থামে, তাহলে এই যুদ্ধটা আরো প্রলং করবে। আপনি যদি জেনে থাকবেন যে ইরানের স্ট্র্যাটেজিটা যদি আপনি যদি কাউন্ট করেন, তাহলে আপনাকে কিন্তু অভিজ্ঞতাটা নিতে হবে ইরান যুদ্ধে যে যুদ্ধটা হয়েছিল। সেখানে কিন্তু লম্বা সময় ধরে যুদ্ধটা হয়েছিল, প্রায় ৮ বছর যুদ্ধ হয়েছিল। আর ইরান মূলত আপনার এই যুদ্ধটার জন্যই তারা ওয়েট করছিল। আপনি যদি ইরানের ডিফেন্স স্ট্র্যাটেজি গুলো যদি পড়েন, আপনি তারা দেখবেন যে বিশেষ করে সিরিয়া যুদ্ধের পরে এবং সিরিয়াতে যখন তারা ফোর্স উইথড্র করে নিয়ে আসলো আসাদ সরকার পতনের পরে, তারা এই দিনটার জন্য ওয়েট করছিল। তারা কিন্তু জানতো যে তাদেরকে সব পক্ষ তাদেরকে চেপে ধরবে। এই জন্য তাদের ভিতরে একটা প্রিপারেশন ছিল, যার কারণে আপনারা দেখছেন যে ইরানরা কিন্তু এখন কিন্তু একটা ফাইট ব্যাক করছে তারা। এবং এটা কিন্তু তাদের আজকের প্রিপারেশন না, এটা তাদের দীর্ঘদিনের একটা প্রিপারেশনের অংশ। এবং এই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে তারা একটা লং টার্ম যুদ্ধের জন্য তারা একটা প্রস্তুতি নিয়ে রেখেছে এটা আগের থেকে। এবং এই অভিজ্ঞতাটা আসছে তাদের ইরান যুদ্ধের অভিজ্ঞতা থেকেই আসছে। এখন আগামী ৩ দিন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই 3 দিনের ভিতরে যদি কোনো যুদ্ধ বন্ধে যদি কোনো আলোচনা না হয়, তাহলে এই যুদ্ধটা আরো চারিদিক দিয়ে ছড়িয়ে যাবে। এবং একই সাথে অন্যান্য দেশ, বিশেষ করে ইউরোপের অন্যান্য দেশগুলো আপনার আমেরিকা ইসরায়েলের পক্ষ হয়ে তারা এই যুদ্ধতে অংশগ্রহণ করবে আপনার ইরানের বিরুদ্ধে। স্যার, আপনি ৩ দিনের উপর জোর দিচ্ছেন যে ৩ দিনেই বোঝা যাবে যে সেটা দীর্ঘস্থায়ী হবে নাকি থেমে যাবে। কিন্তু আমরা ধরে নিচ্ছি যদি কখনো দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে বিশ্ব রাজনীতি, অর্থনীতি, বিশেষ করে বাংলাদেশে এর প্রভাব কিভাবে বা কতটা পড়তে পারে? আসলে প্রভাব আসলে বহুমুখী। এখন আপনি জানেন যে হরমুজ প্রণালী দিয়ে ওয়ার্ল্ডের প্রায় 30 to 40% আপনার তেল সাপ্লাই হয়। এই হরমুজ প্রণালীটা এখন আপাতত বন্ধ হয়ে আছে। এখন এই জায়গায় যদি তেলের সাপ্লাইটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে সারা বিশ্বে কিন্তু তেলের মার্কেটে কিন্তু আপনার এটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে। অলরেডি কিন্তু ইন্টারন্যাশনাল যে স্টক এক্সচেঞ্জ গুলো আছে সেগুলো কিন্তু এখন একটু তারা অবজার্ভ করছে। কিন্তু এই যুদ্ধ যদি প্রলং হয়, তখন কিন্তু আপনার ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে কিন্তু ফল করবে। তা এই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের মতো বাংলাদেশ মতো দেশগুলো। কারণ আমাদের জানেন যে ফরেন রেমিটেন্স পুরোপুরি ডিপেন্ড হয়েছে আমাদের এই মাইগ্রেন্ট ওয়ার্কারদের তাদের অর্থ উপার্জনের থেকে আমাদের আয়টা আসে মূলত, তাই না? এবং এইখানে যদি আপনার যুদ্ধ যদি প্রলং হয়, এই যে আপনার যে মাইগ্রেন্ট ওয়ার্কার, এই যে ঈদের আগে যে আপনার টাকা পাঠানোর কথা ছিল, এখন কিন্তু তারা টাকা পাঠাতে পারবে না, কারণ এই যুদ্ধের কারণে কিন্তু তাদের কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে। এখানে কিন্তু একটা ইনস্টেবিলিটি কিন্তু অলরেডি আছে, আবার একটা আনসার্টেনিটি আছে। আবার দ্বিতীয়ত হচ্ছে যে আপনি ভালো করে জানেন যে বর্তমানে যে নতুন সরকার যে ক্ষমতা নিয়েছেন,
এখানে কিন্তু আমাদের কিন্তু একটা বিশাল বিদ্যুৎ খাতে কিন্তু আমাদের প্রায় 45,000 কোটি টাকা কিন্তু দেনা আছে। এই বিদ্যুতের যে সেক্টরগুলো যেগুলো আছে এগুলো মূলত হচ্ছে তেল এবং গ্যাসের মাধ্যমে কিন্তু এই প্ল্যান্টগুলো কিন্তু চলে। এখন এই জায়গায় যদি আপনার তেল এবং গ্যাস যদি সাপ্লাইটা যদি বন্ধ হয়ে যায়, যেটা মূলত আমাদের আসে মিডল ইস্ট থেকে, বিশেষ করে কাতার থেকে গ্যাসটা আসে, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু বিদ্যুৎ সেক্টরে কিন্তু আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হবে। আমরা কিন্তু বিদ্যুৎ দিতে পারবো না। এই মুহূর্তে আমাদের যে জ্বালানি যে রিজার্ভ আছে সেটা হচ্ছে 15 দিনের। তাহলে আগামীতে যে আমাদের ফসলের মৌসুম আসতেছে, এই জায়গায় যে আমাদের বিদ্যুৎ দরকার, সেই জায়গায় কিন্তু যদি বিদ্যুৎ না পায় তাহলে আমাদের এগ্রিকালচার সেক্টরও কিন্তু একটা এফেক্ট করবে। কাজে একদিকে আমরা রেমিটেন্সের কারণে আমরা বন্ধ হয়ে যাওয়া, কমে যাবে রেমিটেন্স। মাইগ্রেন্ট ওয়ার্কার তারা যারা ওইখানে আছেন তারা আনসার্টেনিটি আছে, তারা কাজ শুরু করতে পারবে অর্থাৎ কিনা। স্যার অনেক দিক থেকেই প্রভাব পড়বে বাংলাদেশের উপর, বোঝাই যাচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে আপনি যোগ দিয়েছেন, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হতাহতের শিকার বাংলাদেশিরা, এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় থাকা 1.5 কোটির বেশি বাংলাদেশির। নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় তারা। সরকার বলছে যে সেসব দেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তার সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতির অবনতি হলে তাদের ফেরানোর প্রস্তুতিও আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তবে নিয়মিত পরিস্থিতি মূল্যায়ন করে করণীয় বাস্তবায়নের উপায় খোঁজার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা, কয়েকশো মানুষের অকাল মৃত্যু, সব মিলিয়ে পরিস্থিতি জটিল। এ অবস্থায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। দুবাইয়ের বিমানবন্দরে হামলার পর সোমবার সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলার ঘটনায় আতঙ্ক বেড়েছে দেশগুলোতে। কেবল সৌদিতে অবস্থান প্রায় 30 লাখ বাংলাদেশির। এর বাইরে আরব আমিরাতে লাখ 10 সহ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে অন্তত 50 থেকে 60 লাখ বাংলাদেশি কর্মরত। সোমবার দুপুর পর্যন্ত প্রাণ গেছে 2 বাংলাদেশির, আহত হয়েছেন কয়েকজন। তবে সবার অবস্থান জানা সম্ভব নয়। এ পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় প্রবাসীরা। সকাল 7টা সাড়ে 7টা বাজে একটা বোমা বিস্ফোরিত হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। তো এখানে যত ওয়ার্কার আছে, যত মানুষ আছে গ্যারেজের, সবাই আতঙ্কের মধ্যে আছি আমরা। তো ওখানে দেখতে পাচ্ছেন ওই এরিয়াতে বিস্ফোরিত, তবে আমাদের এখান থেকে প্রায় একটু দূরে। তো এখন আমরা সবকিছু বন্ধ রাখছি। বিরাট শব্দ করতেছে, আমরা আতঙ্কের জন্য রুম থেকে দৌড়ে বাইরে আসছি। পরিস্থিতি খুব ভয়াবহ দেখতেছি। একটা যুদ্ধ অবস্থা এবং অলরেডি বিভিন্ন জায়গায় অ্যাটাক হয়েছে। এরই মধ্যে ঢাকায় থাকা দেশগুলোর দূতাবাস প্রধানদের ডেকে বাংলাদেশিদের নিরাপত্তা জোরদারের তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের বাংলাদেশি মিশনগুলোতে চালু হয়েছে হটলাইন। সরকারি এসব চেষ্টার পরও আতঙ্ক কাটছে না প্রবাসী বাংলাদেশিদের। ডাপা বোম আসতেছে, বোমের বিকট সাউন্ডে আমাদের মনের ভিতরে খুবই আতঙ্কে আছি আমরা। আমাদের জন্য সকলে দোয়া করবেন। সেহরি খাইয়ে ঘুমাইছি, হঠাৎ করে সকালে বিকট আওয়াজ, শব্দ শুনে ঘুম ভেঙে গেছে। পরে দেখলাম আকাশের দিকে ধোঁয়া, মানে মিসাইল আবারও মারছে। তো আমরা একটু আতঙ্কের ভিতরেই, কারণ কিছুক্ষণ পর পরে এরকম বিকট শব্দ আসতেছে। এমন অবস্থায় প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থেকে কমিউনিটি ও দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ওনারা কিন্তু ইরানের মিসাইলের এবং ড্রোনের রেঞ্জের আওতায় আছে, সুতরাং একটা নিরাপত্তা ইস্যু এখানে আছে। যারা ওখানে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সেই সকল ইন্ডাস্ট্রি আবার ইরানের টার্গেট হতে পারে। সো সেটা একটা ভালনারেবিলিটি আছে অন সিকিউরিটি সাইড। এবং যে আক্রমণগুলো করছে তার যে ডেব্রিজ এবং সেকেন্ডারি এক্সপ্লোশন বলে, সেটার থেকেও অনেক শ্রমিক বা আমাদের প্রবাসী ভাইয়েরা এফেক্ট হতে পারে। বিভিন্ন দেশে এফেক্টেড দেশগুলোতে দ্যাট দ্য গভর্নমেন্ট is supportive of their welfare, and it will do anything to protect their security, welfare and well-being. If we see that it is going to a positive and any deepening crisis, that we can bring and evacuate our citizens quickly. পাশাপাশি পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করে করণীয় ঠিক ও তা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতেও পরামর্শ দেওয়া হয়েছে সরকারকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বিরোধী দল থেকে সংসদের ডেপুটি স্পিকার মনোনীত করার জন্য মৌখিকভাবে প্রস্তাব দিয়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে
এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিরোধী পক্ষে আপত্তি সত্ত্বেও সাংবিধানিক রীতি অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সংবিধান সংস্কার পরিষদ বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে নেই এমন কিছু করবে না সরকার। জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে হাঁ ভোট জয়ী হওয়ায় দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পথ খুলেছে। এবার সেই পরিবর্তনের অংশ হিসেবে সংসদের ডেপুটি স্পিকার হতে যাচ্ছেন বিরোধী দল থেকে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এরই মধ্যে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামীকে ডেপুটি স্পিকারের নাম ঠিক করতে বলা হয়েছে। এবং জুলাই জাতীয় সনদে যে আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে, সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ আনা যেতে পারে, কিন্তু তার আগে সংবিধানে নেই এমন কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। সংসদের বছরের প্রথমে এবং নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেটা এখনো পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্রেডিশন আছে। সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। সংবিধান মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু অসাংবিধানিক কোনো কিছু আমরা জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না। আমরা বলেছি যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয়, সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ করা হয়েছে বরগুনা 2 আসনের সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে। 2 মার্চ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। একই দিন পৃথক আরেক প্রজ্ঞাপনে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে 6 জনকে। তারা হলেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিকে গৌস, খুলনা 3 আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, নাটোর 2 আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজাম। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এক বিবৃতিতে এই দাবি করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এই বিবৃতির তথ্য প্রকাশ করে ইরানি গণমাধ্যম ফার্স নিউজ। জানানো হয়, হামলায় খাইবার মিসাইল ব্যবহার করেছে আইআরজিসি বাহিনী। একই সাথে এই হামলায় ইসরায়েলের বিমান বাহিনীর হেডকোয়ার্টারও টার্গেট করা হয়। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, হামলায় কেউ হতাহত হয়নি। হামলার সময় বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে ছিলেন কিনা সেটিও স্পষ্ট নয়। দর্শক, আরামকোর রাস্তানুরা রিফাইনারিতে কর্মরত আছেন প্রবাসী বাংলাদেশি নাইম মোহাম্মদ। আমরা তার সাথে একটু কথা বলবো। নাইম মোহাম্মদ, আপনাকে স্বাগত জানাচ্ছি সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। শুরুতেই আপনার অবস্থান সম্পর্কে জানতে চাই, আর রাস্তানুরার পরিস্থিতি এখন কি? আজকে সকাল থেকে মক্কাতে অবস্থান করছি এবং আমার সব কলিগরা এখন পর্যন্ত রাস্তানুরাতে, এবং অফিসিয়াল ভাবে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সবাই যেন ক্যাম্পে এবং বাসায় অবস্থান করে। এবং আপনারা জানেন রাস্তানুরা এবং জয়মা টার্মিনাল দুইটাই পাশাপাশি, এবং টোটাল 11 লক্ষ মিলিয়ন ব্যারেল পার ডে এখানে প্রোডাকশন হয়। এখান থেকে পুরো ওয়ার্ল্ডে এখান থেকে সাপ্লাই হয়, স্পেশালি ইউরোপ, এশিয়া এবং আদার রিজনে। সো এখানে আমাদের বাংলাদেশি প্রায় অনেক ভাইরা কর্মরত আছে, এখন পর্যন্ত সবাই সেফ আছে। জনাব নাইম মোহাম্মদ, এই জ্বালানি কেন্দ্রটিতে কতজন আনুমানিক বাংলাদেশি কর্মরত আছেন, সেই তথ্য কি আপনার জানা আছে? এখানে বিভিন্ন কন্ট্রাক্টিং কোম্পানি আছে, আর আমাদের যে কন্ট্রাক্টিং কোম্পানি সেই তথ্যটা আমার কাছে আছে। সেই মোতাবেক আমাদের কোম্পানিতে অলমোস্ট আমাদের যে সেকশনে প্রজেক্টে
প্রায় 100-র কাছাকাছি বাংলাদেশি আছেন, যারা বিভিন্ন পেইন্টিং, ব্লাস্টিং, ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান, ইলেকট্রিক টেকনিশিয়ান হিসেবে কাজ করছেন ওই প্লান্টগুলোতে। জি, এখন পর্যন্ত সবাই সেফ আছেন, প্রত্যাশা তারা সেফই থাকবেন। ধন্যবাদ নাইম মোহাম্মদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সিরাজগঞ্জে পুকুর দখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে রায়গঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে। এদিকে মুন্সিগঞ্জে টেন্ডার জমা দেয়া নিয়ে মারামারিতে জড়ায় ক্ষমতাসীন দলের 2 গ্রুপের নেতাকর্মীরা। সাতক্ষীরায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতিকে পিটিয়েছে যুবদল নেতাকর্মীরা। সিরাজগঞ্জের রায়গঞ্জের গোয়ালপাড়ায় 5 বিঘা আয়তনের সরকারি পুকুরের দখল নিয়ে দুপক্ষের বিরোধ চলছে বছর দেড়েক ধরে। এরই জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় বিএনপির দুপক্ষের নেতাকর্মীরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে পুকুরটি 3 বছরের জন্য লিজ নেয় দলটির স্থানীয় নেতা আসমত আলী। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপিতে যোগ দেন তিনি। বছর দেড়েক ধরেই পুকুরটি দখল নেওয়ার চেষ্টা করছেন 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। সোমবার সকালে তার লোকজন পুকুরটিতে মাছ ধরতে গেলে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে নিহত হন ইসমাইল ও আব্দুস সালাম নামে 2 জন। আহত হয়েছেন অন্তত 10 জন। আমরা আমাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। আমরা এই ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। মুন্সিগঞ্জে টেন্ডার জমা নিয়ে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে মারামারিতে জড়ায় বিএনপির দুপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধলাগাঁও বাজারের ইজারার জন্য জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন টুটুলের পক্ষের লোকজন দরপত্র জমা দিতে যায়। এ সময় তাদের বাধা দেয় স্থানীয়ভাবে বিএনপি নেতা হিসেবে পরিচিত রোমান দেওয়ানের এক অনুসারী। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারিতে জড়ায় 2 গ্রুপ। শেষ সময়ের পূর্বে আমরা দেখলাম যে এখানে যারা জমা দিতে এসেছিলেন তাদের ভিতরে একটু হট্টগোল হয়েছিল। তো আমি সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা ছিলেন তাদের উপস্থিতিতে পুরো বিষয়টি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। এদিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল মনিরকে মারধর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদল নেতা আঙ্গুর সহ 25-30 জন প্রেস ক্লাবে ঢুকে তাকে বেধড়ক মারধর করেছেন। গণমাধ্যম কর্মীদের অভিযোগ, কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বালু লুট নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় মনিরকে হুমকি দিয়ে আসছিল বালু খেকোরা। প্রায় লোকজনকে বিভিন্ন সময় মারধর করে, চাঁদা চায়, বিভিন্নভাবে হুমকি দেয়, করে। এই সমস্ত বিষয় নিয়ে বাজারের লোকজন অতিষ্ঠ, সবাই শ্যামনগরবাসী মানে অতিষ্ঠ হয়ে পড়েছে। যারা প্রেস ক্লাবে আজকে এভাবে হামলা করলো, প্রেস ক্লাবে লুটপাট চালালো, আমি প্রেস ক্লাবে নির্বাচিত সভাপতি, আমাকেও টেনে হিসেবে বাইরে নিয়ে করলো, তাই এই ধরনের একটা নাক্কারজনক ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সহযোগিতার পাশাপাশি যেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে, আমি এটা দেখতে চাই। এই ঘটনায় জড়িত একাধিক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যের সংকটে সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে জনগণ। যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় এমন অবস্থানের কথা স্পষ্ট করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, যুদ্ধ কোনো সমাধান নয়, সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনাই সমাধান হতে পারে। দুপক্ষকেই আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় বিপর্যস্ত দেশটি। পাল্টা হামলায় সংঘাত ছড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এ অবস্থায় সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুতে শোক জানিয়ে ইরানের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে। পরে ব্রিফিংয়ে মন্ত্রী প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য সংকটে সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে জনগণ, যা নিশ্চিতেই কাজ করছে সরকার। আমাদের নাগরিক যারা ওই অঞ্চলে আছেন তাদের স্বার্থ রক্ষা 1 নম্বর কথা। আর আমরা মনে করি না যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান। আমরা চাই অত্যন্ত দ্রুততম সময়ে একটা আলোচনার মাধ্যমে, কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সমস্যাটার সমাধান হোক। সকল মন্ত্রণালয় একসাথে একটা কোলাবোরেশনে কাজ করছি, যাতে আমাদের নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে আমাদের বাংলাদেশের নাগরিকরা
যেন সুরক্ষিত থাকে। এর আগে মন্ত্রণালয়ের প্রথম বিবৃতিতে ইরান কর্তৃক কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হয়েছিল। এ নিয়ে দ্বিতীয় বিবৃতি দেয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এবং ফিফথ অ্যামেন্ডমেন্টে কিন্তু ইন্টারন্যাশনাল পিস এন্ড সিকিউরিটির এবং স্টেবিলিটির কথা বলা হয়েছে, সেই সাথে ডিসআর্মামেন্টের কথাও বলা হয়েছে। সুতরাং দ্বিতীয় যে স্টেটমেন্টটা এসছে সেখানে বাংলাদেশের কনস্টিটিউশনাল স্পিরিটটা এবং বাংলাদেশের যে ফিলোসফিক্যাল এবং মোরাল একটা স্ট্যান্ডিং আছে সেটা রিফ্লেক্টেড হয়েছে। সোমবার দিনের শুরুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রবাসী কল্যাণ, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। জানানো হয় পরিস্থিতি স্বাভাবিক হলেই কুয়েত ও বাহরাইনে নিহত 2 বাংলাদেশির মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে। ভিসা সংক্রান্ত বিষয়ে আমাদের একটা সেল গঠন করা হয়েছে। তথ্য ইনফরমেশন পাওয়ার পরপর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা 1 দিন বা 2 দিন ছিল আছে, পরবর্তীতে তাদের এই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সংশ্লিষ্ট এমবাসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। প্রয়োজন হইলে বাংলাদেশ সরকার যা করার করবে তার সিটিজেনদের জন্য। এই সরকার হচ্ছে জনগণের সরকার, তো এই সরকার জনগণের পাশে থাকবে, বাংলাদেশিদের পাশে থাকবে। তো ওয়েরেভার এই বাংলাদেশিদের ওয়েলফেয়ার নিশ্চিত করতে হয়, এই সরকার সব উদ্যোগ নেবে। এদিকে ফ্লাইট বিড়ম্বনায় পড়া বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসন সহ সার্বিক পরিস্থিতি নিয়ে কুয়েত, বাহরাইন ও আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে টেলিফোনে আলাপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দিন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসন করতে নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। একই সাথে ঈদের আগে ইমাম মুয়াজ্জিন সহ প্রায় 9,000 ধর্মীয় গুরুকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজধানী ঢাকার নিত্যদিনের সঙ্গী যানজট, যার অন্যতম কারণ পরিবহন বিশৃঙ্খলা। নগরবাসীর ভোগান্তি কমাতে মেট্রো রেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়ে ভাবছে সরকার। সোমবার সচিবালয়ে এ নিয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক বলেন, ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে গতিশীল করা হবে রেল যোগাযোগ। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে নারীদের জন্য বিশেষায়িত বৈদ্যুতিক বাস চালুর কথাও জানান প্রধানমন্ত্রী। আর ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করার ব্যাপারেও কিন্তু ওনার বড় একটা আগ্রহ দেখলাম। রেল ভিত্তিক ঢাকাকে ডিসেন্ট্রালাইজ, যেটা অন্যান্য সরকারও বলেছে, আমার মনে হয় উনি আন্তরিকতার সাথে বলছেন এবং স্মৃতিটা এমন বললেন, ওয়াই নট চিটাগং থেকে এখানে এসে অফিস না, আমরা দ্রুত গতির ট্রেন বানাতে যা যা করা লাগে সেইভাবে করতে পারলে ঢাকার উপর চাপটা আপনি কমে যাবে। এদিকে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজউদ্দিন আহমদ বিষয়টি জানান। বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে তালিকা থেকে নাম বাদ দেওয়ার কাজ শুরু করেছে সরকার। এবং আমরা আশা করি যে মুক্তিযুদ্ধে যা কিছু বেনিফিট বা বেনিফিশিয়ারি যারা আছে, এটা যাতে প্রকৃত মুক্তিযোদ্ধারা পায় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা বাদ দিয়ে দেবো করে। ভুয়া মুক্তিযোদ্ধারা অন্যায়ভাবে আর্থিক যেসব সুবিধা নিয়েছে সেগুলো আবার ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করব। ধন্যবাদ। এছাড়াও দুপুরে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী। বৈঠক শেষে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে আন্তর্জাতিক মান বজায় রাখার নির্দেশনা দিয়েছে সরকার প্রধান। প্রধানমন্ত্রী এটা নিয়ে জানতে চেয়েছেন বেস্ট প্রসিডিওর্স কি, গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস কি এত বড় এত প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের ভিসি হবার জন্য, এবং সেই সব তথ্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ডেস্কেও পৌঁছাচ্ছি। আগামীতে এই ডিসিশনগুলো যেন দেশ জাতির জন্য সবচেয়ে ভালো ডিসিশন হয়, শিক্ষাঙ্গনের জন্য সবচেয়ে ভালো ডিসিশন হয়, সেই দিকে আমাদের এবং স্পেশালি মাননীয় প্রধানমন্ত্রী শক্ত নজর আছে। প্রধানমন্ত্রী শিক্ষা খাতে 180 দিনের সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী। শিক্ষাঙ্গন এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে কোনো কিছু হুটহাট আমরা হাত দিব না। এদিকে ঈদের আগে সারা দেশের 8,908টি মসজিদ, 990টি মন্দির, 198টি গির্জা ও 72টি বৌদ্ধবিহারে সম্মানে ভাতা দেবে সরকার। পাইলটিং এ প্রকল্প চলবে জুন পর্যন্ত। এরপর সকল নিবন্ধিত ধর্মীয় উপাসনালয়কে এই ভাতার আওতায় আনা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান তার উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। আমাদের আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটা পাইলট স্কিম গ্রহণ করব। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ,
ঢাকা। কিছু আমদানি ও রফতানি পণ্যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সচিবালয়ের বৈঠকে বাণিজ্যমন্ত্রী এ নিয়ে কথা বলেছেন ভারতীয় হাইকমিশনারের সাথে। মন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে এক্ষেত্রে বাংলাদেশের দেয়া নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় $11 বিলিয়ন। এর মধ্যে ভারত রপ্তানি করে $9.5 বিলিয়ন পণ্য আর $1.5 বিলিয়ন পণ্য পাঠায় বাংলাদেশ। আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য থমকে যায়, দেয়া হয় স্থলবন্দর দিয়ে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা। বিএনপি ক্ষমতায় আসার পর এক্ষেত্রে বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ প্রায় 1.5 বছর পর বাণিজ্য মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রায় 1 ঘন্টার বৈঠকে স্থলপথে পোশাক, পাটজাত পণ্য সহ বিভিন্ন সামগ্রী ভারতে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দেয়া নিয়ে আলোচনা হয়। গুরুত্ব পায় ভারতীয় পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা তোলা ও স্থলপথে বাণিজ্য বাধা দূর করার বিষয়গুলো। মন্ত্রী আশা করেন আলোচনার মাধ্যমে এর সমাধান হবে। এই বিষয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারাও আমাদের জানিয়েছেন যে গত 1.5 বছরে কতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলি আসলে পারস্পরিকভাবে দুই দিক থেকেই নেওয়া হয়েছে। বর্ডার হাট ছিল, বর্ডার হাট বন্ধ আছে। তারপরে সীমান্ত বাণিজ্যের জন্য যে আপনার ল্যান্ড বর্ডারগুলি, সেগুলির বেশিরভাগই বন্ধ আছে। আমরা যে বিষয়গুলি তুলে ধরেছি তিনি তার কর্তৃপক্ষকে জানাবেন। তিনিও আমাদের কাছে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, যেগুলি আমরা আমাদের মন্ত্রিসভায় আমাদের সহকর্মীদের সাথে আলাপ করব। ট্রেড, ইকোনমিক এন্ড বিজনেস রিলেশনশিপ, বাণিজ্য, অর্থনীতি সহ জনমুখী সব বিষয়ে নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারতের আগ্রহের কথা জানিয়েছি। দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছি। ভৌগোলিক নৈকট্যকে নতুন অর্থনৈতিক সুযোগে রূপান্তর করা সম্ভব। একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা অনেক কিছুই অর্জন করতে পারি। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়ার শঙ্কা নিয়ে কতটা প্রস্তুত বাণিজ্য মন্ত্রণালয়, এর জবাবও দিয়েছেন মন্ত্রী। এরকম পরিস্থিতির উদ্ভব হলে জাহাজ ভাড়া বেড়ে যায়, আর এটা তো সবাই আমরা বুঝতেই পারি। জাহাজ ভাড়া বেড়ে গেলে প্রত্যেকটা পণ্যের উপর সেটার একটা প্রভাব হয়। এত আশঙ্কার মধ্যে আমি যাব না, কারণ যদি দেখা যায় যে আগামী 2-1 দিন বা 2-4 দিনের মধ্যে জিনিসটার একটা সমাপ্তি ঘটে, তাহলে তো স্বাভাবিকতায় আবার আমরা ফেরত আসবো। বাণিজ্য মন্ত্রী সোমবার ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাথেও বৈঠক করেছেন। সার কারখানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চা ও চামড়া শিল্পে যুক্তরাজ্যকে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ট্রেন্ড অনুযায়ী ফ্যাশনেবল পোশাকে সেজে উঠছে খুলনার ঈদবাজার। ব্র্যান্ডের পাশাপাশি বিপণী বিতানগুলোই শোভা পাচ্ছে হাল আমলের সব পোশাক। বাদ পড়ছে না ফুটপাত আর অস্থায়ী দোকানগুলো। সাধ্যমতো তারাও বসিয়েছে রং বেরঙের পসরা। তবে অন্যান্য বারের তুলনায় দাম বেশি হওয়ার অভিযোগ তুলছেন ক্রেতারা। নানা অজুহাত বিক্রেতাদের কণ্ঠে। বছর ঘুরে মুসলমানদের দোরগোড়ায় ঈদুল ফিতর। খুলনার বিপণী বিতানগুলোয় রং বেরঙের পোশাকের পসরা। ফ্যাশন ট্রেন্ডিংয়ে এগিয়ে ইবাদত, মালহার, কারিজমা, আঘানুর সহ বাহারি সালোয়ার কামিজ। অবশ্য শাড়ির বাজার এবার অর্গানজার দখলে। সবকিছু সব দিক থেকে অনেক সুন্দর হয়েছে। আর আমার বেবির জন্য দেখলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস। গরমের সময় সুতি ফ্রকের ব্যাপক চাহিদা। বরাবরের মতোই পুরুষদের পছন্দের শীর্ষে পাঞ্জাবি। ভিড় এড়াতে আগেভাগেই অনেকে সারছেন কেনাকাটা। লোকজনের একটু চাপও কম আছে, এই জন্য আগে আসছি আর কি। বেচা কিনা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতটুকু আশা করা যায় খারাপ না, ভালো। নিম্নবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখে সেজেছে ফুটপাতের দোকানগুলোও। আমাদের যে সাধ্যের ভিতরে সম্ভব সেটা এই ফুটপাতেই পাওয়া যায়। মধ্যবিত্ত পরিবার, তার পরিবারের সবাইকে দেওয়ার মতো সামর্থ্য নাই, এখান থেকে সবাইকে দেওয়ার মতো সামর্থ্য হচ্ছে। দোকানিরা যেন বাড়তি মূল্য আদায় করতে না পারে সেজন্য নিয়মিত তদারকির কথা জানিয়েছে ভোক্তা অধিকার। 15 রমজান বা 10 রমজানের পর থেকে আমরা ফোকাসটা তখন আস্তে আস্তে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি আমরা তখন পোশাক খাত এগুলো দেখা শুরু করি। জেলায় ছোট বড় মিলিয়ে শতাধিক মার্কেট। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।